কি বললে? বললাম হাসি জিনিসটা একটা অনুভূতির প্রকাশ। সব সময় যে হাসি হাসি ভাব থাকবে বা মন ভালো থাকবে তেমন কোনো কথা নেই। আসলে শত হলেও আমি মানুষ। সব সময় যে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখতে পারবো তাও নয়। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। হয়তো তোমার মুড সুইং হচ্ছে। ব্যাপার না, আসলে এই সময়কার মেয়েদের হুট করে মুড সুইং হয়। ইটস নর্মাল। কিন্তু তোমার উচিত কারোর সঙ্গে মন খুলে কথা বলার। আই মিন, কোনো ভালো সঙ্গী খুঁজে তাকে সব শেয়ার করা। এই ক্ষেত্রে তুমি আমাকে সব বলতে পারো বন্ধু ভেবে। কথাটা হেসে বলে দিল স্নিগ্ধা। বলে হেসে স্নিগ্ধার দিকে ফিরে তাকিয়ে দেখলো স্নিগ্ধা পাশে নেই। আশেপাশে তাকিয়ে দেখলো সে। চোখ পড়ল মহিমা আর উৎপলের দিকে। স্নিগ্ধা উৎপলের সঙ্গে দুষ্টুমি করছে। উৎপল মহিমার চুল ধরে টেনে দিচ্ছে। আয়মান নিজের মনে হেসে দিল। মেয়েটা যতটা গম্ভীর দেখায় সে আসলে ততটা গম্ভীর না। উৎপল দুষ্টুমি করে মহিমার হাত ধরে বলল, প্রিয়া, আমাকে ছেড়ে যেও না কখনো, ভুলে যেও না প্রিয়া। তোমার বিরহে আমার হৃদয়ের ধমনীগুলো রক্ত সঞ্চালনা বন্ধ করে দেয়। বুক তখন ধক করে। এইবার এই বুক ছুঁয়ে দেখো একবার। মোবাইলে ভাইব্রেটের থেকেও বেশি গতিতে ভাইব্রেট করছে। স্নিগ্ধা উৎপলকে প্রশ্ন করলো, কোন দিক করছে? এইদিকে করছে। মনটা ঠিক যেন বলছে, বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বুকের বাঁ দিকটায় হাত দিয়ে দেখিয়ে উৎপল ভঙ্গিমার সাথে নেচে চলেছে। উৎপলের সাথে তাল মিলিয়ে স্নিগ্ধা ও উৎপলের সঙ্গে দুষ্টুমি করছে। শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। স্বর্ণাও এলো তাদের মধ্যে। স্বর্ণা শ্রাবণের সঙ্গে নাচতে চাইলেও শ্রাবণ নাচতে চাইল না। পরে বাধ্য হয়ে স্বর্ণার সঙ্গে তাল মিলিয়ে নাচলো, তবে তার সম্পূর্ণ এমনি দুষ্টুমি করে, যাকে বলে নাচতে না জানলে উঠোন বাঁকা। স্নিগ্ধার দিকে দু একবার চোখ পড়তেই শ্রাবণ চোখ টিপ দিল, আর স্নিগ্ধা তাকে ভেংসি কেটে দিল। শ্রাবণ প্রত্যুত্তরে হেসে দিল। পুরোটা সকাল সবাই মিলে দুষ্টুমি করার পর যে যার রুমে গিয়ে তৈরি হয়ে নিল, কারণ একটু পরেই আবার তাদের জাফলং যেতে হবে। শ্রীমঙ্গলকে বলা হলো বাংলাদেশের চায়ের রাজধানী। প্রতি বছর এই অঞ্চলে হাজারো পর্যটক আসে। শ্রীমঙ্গল যে শুধু চা বাগান তাই নয়, এক টুকরো স্বর্ণীয় উদ্যানের সৌন্দর্যের প্রতিচ্ছবি। আহা, নয়নাভিরাম সবুজে ঘেরা এই অঞ্চলটিতে চোখ জুড়িয়ে যায়। দুটো গাড়ি একসঙ্গে চলছে। গাড়ির জানালা খুলে রাখায় সাঁই সাঁই করে বাতাসের শব্দগুলো কানে কানে কত কিছু বলে যায়। শব্দগুলো বোবা হলেও এর শব্দের ধরনগুলো যেন বলছে, এসো হারিয়ে যাও আমাতে, ডুবে যাও গভীরে অতল স্পর্শে, রাঙিতে নেও নিজেকে, ছাড়ো গভীর থেকে বিষাক্ত নিঃশ্বাস, এসো আমার বক্ষে। স্নিগ্ধা পুরোটা সময় জানালার বাইরের দৃশ্যগুলো দেখতে ব্যস্ত ছিল। প্রকৃতির এই দৃশ্য তার মন ভরছে না। মনে হচ্ছে আরও হারিয়ে যেতে, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তার। এত মধুর দৃশ্য, এত মায়া। প্রায় ঘন্টাখানিক বাদেই তারা সবাই জাফলং গিয়ে পৌঁছালো। জাফলংয়ের পথটা খুব একটা সুন্দর না হলেও এর পরের দৃশ্যটা সব সময় মনে পড়বে স্নিগ্ধার। উঁচু নিচু টিলার পাশেই স্নিগ্ধার নজর পড়ল। জাফলংয়ের পাশে ভারতের শেষ সীমানা। ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। চোখ ঘুরিয়ে স্নিগ্ধার সামনে তাকালো। টুরিস্টরা যে যার মতন দোকান থেকে কেনাকাটা করছে। শ্রাবণের ডাক শুনে তার সামনে যেতেই শ্রাবণ তাকে বলল, কি কিছু কিনবি? না। তাহলে সময় নষ্ট করিস না। এই তোরা সবাই আয়, ঘুরে তারপর আবার রিসর্টে ফিরতে হবে। খাড়া খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামছে সবাই। মহিমার পাশে তাসদীপ। শ্রাবণ হাঁটতে হাঁটতে গলায় ঝোলানো ক্যামেরাটা নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিচ্ছে। স্নিগ্ধা সিঁড়িগুলোতে খুব সাবধানে নেমে যাচ্ছে। স্নিগ্ধা হঠাৎ নামতে গিয়ে থেমে গেল সিঁড়িতে। শ্রাবণ ছবি তুলতে তুলতে হঠাৎ নিচে তাকিয়ে দেখলো সবাই নিচে নেমে গেছে। তাদের সবাইকে দেখে স্নিগ্ধাকে খুঁজলো ওদের মধ্যে। ওদের কারোর মধ্যেই স্নিগ্ধা নেই। শ্রাবণ চিন্তিত হয়ে উপরে তাকাতেই দেখলো স্নিগ্ধা উপরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধাকে একবার ডাকলো। স্নিগ্ধা নিজের ড্রেসটাকে সেটিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধার সামনে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিরে বল।
নিচে চল, সবাই অপেক্ষা করছে। আমি যেতে পারবো না। কেন? বলবি তো কেন? কেন যেতে চাস না? আমার আসলে শরীর খারাপ। এই তো আসার সময় দিব্যি ঠিক ছিল, এখন কি হলো? শ্রাবণ স্নিগ্ধার হাত ধরতে চাইলে স্নিগ্ধা সরিয়ে নিল। শ্রাবণ স্নিগ্ধার ড্রেসে হাত দেওয়া হাতটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরই তার টনক নড়ল। স্নিগ্ধার মুখটা কেমন ছোট হয়ে গেছে। শ্রাবণ স্নিগ্ধার গায়ে জড়ানো ওড়নাটাকে ভালো করে ওর শরীরে পেঁচিয়ে স্নিগ্ধার পিছনে দাঁড়িয়ে বলল, তুই হাঁটতে থাক, আমি তোর পিছন পিছন আসছি। কেউ দেখবে না। এত এত পাকা কথা বলিস, এইটুকু জিনিস হাজব্যান্ডকে বলতে পারিস না? কোন যুগে পড়ে আছিস কে জানে। নিচ থেকে সবাই শ্রাবণ আর স্নিগ্ধাকে ডেকে যাচ্ছে তাড়াতাড়ি আসার জন্য, দেরি হয়ে যাবে। পাশের একটা রিসোর্টের একটা রুমে ম্যানেজারকে বলে স্নিগ্ধাকে রুমের ব্যবস্থা করে দিল। কিছুক্ষণ বাদে দরজা খুলে রুমে প্রবেশ করে প্যাকেটে কিছু নিয়ে এসে স্নিগ্ধার হাতে ধরিয়ে দিল। স্নিগ্ধার সামনে না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। হাতে ধরে রাখা প্যাকেটটি নিয়ে স্নিগ্ধা খুব লজ্জায় পড়ে গেল। বিনা কথায় মানুষটা দূর থেকেই তার উপর নজর রেখেছে, আবার তাকে আলাদা করে নিজের সমস্যা উপস্থাপন করতে হয়নি, নিজেই বুঝে নিয়েছে। ভালোবাসার মানুষগুলি বুঝি এমনই হয় না, সম্পর্ক এবং দায়বদ্ধতার কারণে এমন দায়িত্ববান হয়ে পাশে দাঁড়ায় মাত্র। সবসময় কি এমনভাবে আগলে রাখে, না সময় ফুরানোর সাথে সাথে ভালোবাসার মানুষটির কেয়ারগুলো পাল্টে যায়? মনের মধ্যে একটানা যুদ্ধ করে সে হাতে থাকা ন্যাপকিনের প্যাকেটটার দিকে তাকালো। জীবনে হয়তো প্রত্যেকটা মেয়ে তার মতোই এমন স্বামী চাইবে, নয় সবাই চায়। আচ্ছা, এই ছোট ছোট কেয়ার করা, সবার সঙ্গে মিষ্টি হেসে কথা বলা মানুষটিকে সে কী নাম দেবে? স্নিগ্ধা মনটাকে শক্ত করে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়েছে বাইরে। শ্রাবণের সামনে দাঁড়াতেই শ্রাবণ হেসে বলল, কিছু খাবি? জুস, ডাবের পানি? না। না বললে তো শুনবো না, চল খেয়ে নেই। অগত্যা বাধ্য হলো স্নিগ্ধা শ্রাবণের কথা শুনতে। দোকান থেকে একটা জুসের বোতল হাতে ধরিয়ে দিল স্নিগ্ধার। শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে দেখলো স্নিগ্ধা মাথা নিচু করে রেখেছে। শ্রাবণের মনে হলো নারীর লজ্জায় রাঙা মুখটিও পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, আর তা অবশ্যই প্রিয়তমার। দুজনে মিলে নিচে নামতেই স্বর্ণার সবাইকে পিছনে ফেলে একদম সিঁড়ির কয়েক ধাপ উপরে উঠে বলল, উফ শ্রাবণ, এত লেট করলে কেন? স্নিগ্ধার পিরিয়ড ছিল, হঠাৎ করেই এমন হয়েছে। এটা কোনো কথা? এই মেয়ে, তুমি ডেট জানো না? আশ্চর্য, এতটা নির্বোধও আজকাল কোনো মেয়ে হয়? স্মার্টনেস বলেও তো কিছু আছে। পিরিয়ড যখন তখন তো হয় না, ডেট অনুযায়ী হয়। তুমি কি সবসময় এরকম যেখানে সেখানে? স্বর্ণা, এটা পাবলিক প্লেস। পিরিয়ড যে শুধু ডেট দেখেই হবে তেমন কোনো কথা না। বিভিন্ন কারণে মান্থ মিস হতেই পারে। ও হয়তো দুর্বল, তাই মান্থ মিস গিয়েছে। তাই বলে? জাস্ট শাট আপ। তোমার কি কোনো সেন্স নেই? কোথায় কি বলো সব ভুলে যাও। আর তাছাড়া ওর দোষ কোথায় আমাকে বলতে পারো? মান্থ মিসটা অনেক কারণে হয় স্বর্ণা, এটুকু তুমি অবশ্যই জানতে। না জানার মতো কিছুই নয় এটা। হরমোনাল প্রবলেমের কারণে এমন হয়। বেশিরভাগ সময় রক্তশূন্যতার ফলে মান্থ মিস হয়। এই বিষয়গুলো নিয়ে দোষারোপ করাটা তোমার মতো স্মার্ট এডুকেটেড মেয়ের থেকে আশা করা যায় না স্বর্ণা। খুব স্মার্ট তুমি, কিন্তু এখনও স্মার্টনেসটাকে আয়ত্ত করতে পারলে না। ভেরি স্যাড। একটা কিশোরী মেয়ের সঙ্গে যেভাবে রুড বিহেভ করেছো তুমি, আমাকে খুব ভাবাচ্ছে। তুমি কি আসলে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে? না হলে মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে লজ্জা করলো না? মাথায় একবারও আসলো না একটা মেয়েকে নিয়ে যে মন্তব্য আজ আমি করছি, ঠিক সেম প্রবলেমে আমি নিজেও পড়তে পারি। স্বর্ণা, স্নিগ্ধাকে তুমি খুব একটা লাইক করো না, তা আমি তোমার এই ব্যবহারগুলো দেখেই বুঝেছি। কিন্তু এখন যা করলে তা একদম বেশি করেছো তুমি। তুমি জানো, এখন যে কথাগুলো বলেছো তাতে আমার মনে হয় লোয়ার ক্লাসের মেয়েদের কাতারে ফেললেও একদম লোয়ার কোয়ালিটির মেন্টালিটি তোমার। তোমার মধ্যে শিক্ষিত সমাজের শিক্ষিত বীজই তো নেই। হাতে পায়ে বড় তো হয়েছো, পড়াশোনা করছো, তবে যে শিক্ষায় একজন আদর্শ মানুষ হওয়া যায় তাই তো রপ্ত করতে পারোনি। মানুষকে সম্মান দিয়ে কথা বলাই তোমার মধ্যে নেই। তুমি সম্মানের কি বুঝবে, আঘাতের কি বুঝবে? এতগুলো মানুষের সামনে তুমি ওকে অপমান করছো। এই জিনিসটা ভেবে দেখলে না তোমারও এমন একটা মুহূর্ত আসতে পারে? তুমিও তো ওর মতো মেয়ে। আজ ওর যা হয়েছে তা যদি 100-র মধ্যে 80% মানুষ যদি স্বাভাবিকভাবে
স্বাভাবিক প্রক্রিয়া মেনে নেয়, তবুও তোমাদের মতো কিছু আতেল আর অসভ্য মূর্খরা জায়গায় দাঁড়িয়ে অপমান করে এই কথাটা বলবে, কারণ তারা নিজেদের জ্ঞানী ভাবে। আসলে জ্ঞানী লোকেরা মানুষের ভুল সামনে বা অপমান করে নয়, সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেয়। আফসোস, এইসব সমস্যায় বেশিরভাগই আতেলদের সামনে ভুগতে হয়। শ্রাবণ, তুমি আমাকে এতগুলো কথা বলতে পারলে? আমি লোয়ার কোয়ালিটির গার্লস থেকেও খারাপ? আমার মাঝে তুমি অসভ্যতা খুঁজে পাও? আমার মধ্যে তুমি কোনো ভালো দিক কি কখনোই পাওনি? তার মানে তুমি আমাকে কখনোই একজন ভালো মানুষ মানুষ হিসেবে, একজন কাছের মানুষ হিসেবে ভাবোনি। যেখানে তুমি আমার বন্ধু হিসেবে আমার সম্পর্কে এত খারাপ ধারণা নিজের মধ্যে পুষে রেখেছো, সেখানে নিশ্চয়ই আমাকে কখনোই কাছের মানুষ ভাবোনি। না হলে অন্তত এতগুলো কথা তুমি আমাকে এভাবে বলতে পারতে না। আচ্ছা শ্রাবণ, তুমি কি কখনোই আমাকে ভালো বন্ধু বা কাছের মানুষ বা এর থেকেও খুব কাছের কেউ কখনোই ভাবোনি? আমি তোমাকে সবসময় বন্ধু ভেবেছি, কখনোই কাছের মানুষ ভাবিনি। ও, এই স্নিগ্ধা তোমার খুব আপন? ও আমার কাজিন, ওর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের থেকেও বেশি। স্নিগ্ধাকে নিয়ে আজে বাজে কিছুই বলার তোমার রাইট নেই। স্নিগ্ধা যদিও বা আমার কাজিন হয়, তুমি আমার কে? আমি তোমার কে হই শ্রাবণ? আমি তোমাকে প্রশ্ন করছি, কে হও আমার? কে হও তুমি আমার, যে আমার কাজিনের সম্বন্ধে এমন মন্তব্য করো? ভার্সিটিতে 2-1 দিনের পরিচয়ে কথা বলতে শুরু করে দিলে, কথা বলতে বলতে একদিন হুট করে এসে বললে পছন্দ করো আমাকে। আমি নিষেধ করার পর তুমি সুইসাইড নোট সাজিয়ে সুইসাইড করতে তোমার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলতে চেষ্টা করলে। অথচ তুমি সেই মেয়ে যে কিনা কোনোদিন মাথায় ওড়না দেওয়া বাদ দিলাম, গলায় ওড়নাও ঝুলাতে না। তোমার ওই পাগলামোর ভয়ে আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে এইসব সহ্য করে যাচ্ছি। স্নিগ্ধা শ্রাবণের দিকে অবাক হয়ে চেয়েছে। আরেকবার স্বর্ণার দিকে ফিরে তাকালো সে। স্বর্ণার ছলছল চোখ এখন ঝর্ণার মতো বেয়ে চলেছে। স্বর্ণা হয়তো কল্পনাও করতে পারেনি শ্রাবণ এইভাবে তাকে অপমান করবে আর কথা শুনিয়ে যাবে। স্বর্ণা না জানলেও স্নিগ্ধা জানে শ্রাবণ এমনিতে এতটা সিরিয়াস না হলেও রাগলে মুখে যা এসে পড়ে তাই বলে দেয় সে। হয়তো এর থেকে কম রাগ হলে গালে 2-4 চড় থাপ্পড় মেরে দিয়ে পরে কথা বলতো। পিছনে তাকিয়ে দেখলো আয়মান, মৃত্তিকা, উৎপল, মহিমা দাঁড়িয়েছে। কারো মুখে কোনো কথা নেই। এরা ঝগড়া দেখেও কিছু বলছে না, সব শুনেই যাচ্ছে আর তামাশা দেখে যাচ্ছে। স্বর্ণ শ্রাবণের এসব মন্তব্য নিজের নামে শুনে লজ্জায় দৌড়ে উপরে চলে যাচ্ছে। সবার মুখ কেমন থমথমে হয়ে গেছে। কেন শ্রাবণ এতগুলো কথা শুনিয়েছে স্বর্ণাকে কেউ বুঝতে পারছে না। স্নিগ্ধাকে কিছু প্রশ্ন করেও কেউ বের করতে পারল না। স্নিগ্ধাও লজ্জায় পড়ে গেছে শ্রাবণের হঠাৎ করে এমন রিয়েক্ট দেখে। স্বর্ণাকে শ্রাবণ এতগুলো কথা শুনিয়ে দেবে সে ভাবতে পারেনি। তাসদিদ শ্রাবণের কাছে গিয়ে দাঁড়ালো। বুঝতে পারলো শ্রাবণ প্রচন্ড রেগে আছে। কিছু বলার আগেই শ্রাবণ সবার উদ্দেশ্যে বলে উঠল, তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি না এখন ঘুরতে যাবি? স্বর্ণা কাঁদছে কেন? ওকে তুই কি বলেছিস? তোর এত কিছু জানতে হবে না, তুই তোর কাজ করতে যা, ঘুরতে এসেছিস ঘুরতে যা, ওর জন্য চিন্তা করে লাভ নেই। কেন চিন্তা করে লাভ নেই? সবাই ঘুরতে এসেছি আমরা। এখন আমাদের মধ্যে একজন মন খারাপ করে বসে থাকলে ভালো লাগবে বল? তাহলে তুই গিয়ে ওর মান ভাঙা। আমি গেলাম, ওদেরকে নিয়ে আমার ভালো লাগে না এসব, সব সময় তামাশা লাগিয়ে রাখো। তাসদিদ আর কিছু বলল না। সে চুপচাপ গিয়ে নৌকায় চড়ে বসলো। তাসদিদ বসতেই সবাই মিলে নৌকায় বসে পড়ল। স্নিগ্ধা বসতে চাইল না। শ্রাবণ স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। স্নিগ্ধা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ খারাপ লাগছে তার। একই সাথে বেড়াতে এসেছে স্বর্ণা, কিন্তু এখন স্বর্ণার এইভাবে দল থেকে বেরিয়ে যাওয়া তার ভালো লাগছে না। স্বর্ণা তাকে প্রতিদ্বন্দ্বী ভাবলেও স্নিগ্ধা তো তাকে ভাবেনি। এখন কি তুই শোক পালন করবি? কি শোক পালন করব? শোক না পালন করে নৌকায় গিয়ে বস। স্বর্ণা আপু, স্বর্ণার কথা তোর ভাবতে হবে না। স্বর্ণার বাপ ওকে একবার না 50 বার এখানে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু আমরা পারবো না। তোর হাতে সময় কম, আমার হাতেও সময় কম, দুজনই ব্যস্ত। এটা কেমন স্বার্থপরের মতো কাজ হলো না? এটা স্বার্থপরতা হয়নি, এটা ওর জন্য শাস্তি। এর পরের বার আমরা বিছানাকান্দি ঘুরে আসবো, তখন ওকে সঙ্গে করে নিয়ে যাব। আজও এই রিসর্টে থাকুক। হালকা হালকা শীত, এখনো পুরোপুরি শীতের ছোঁয়া লাগেনি। এই সময় পানিটা বেশ পরিষ্কার থাকে। জুন জুলাই মাসে এই অঞ্চলে বৃষ্টি খুব বেশি হয়, তাই এখানকার পানিগুলো বেশ ঘোলাটে হয়। বৃষ্টির পানিতে
পাহাড়ি ঝর্ণার স্রোত আর পাহাড়ের পলিমাটিগুলো পানিতে মিশে একদম ঘোলাটে বর্ণ ধারণ করে। সেই তুলনায় শীত মৌসুমে একদমই পরিষ্কার থাকে, তবে ঝর্ণাগুলোর আকৃতি একদমই কম হয়ে যায়। পানি কম এবং স্বচ্ছ বলে নিজের পাথরগুলো বেশ পরিষ্কার দেখা যায়। নৌকা থেকে কিছুটা দূরেই ভারতের মেঘালয় রাজ্যের ডৌকি নদীর ব্রিজ। পাহাড়ের খাঁজে আর সৌন্দর্য বৃদ্ধি যেন আরও বেশি হয়েছে এই বৃষ্টির কারণে। দুই দেশের সীমানায় ডৌকি নদীর সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চলন্ত নৌকা থেকে ডৌকি ব্রিজের কিছুটা সামনে নেমে পড়ল সবাই। এই অংশটা ভারত বাংলাদেশের সীমানায় পড়েছে। একটু এগোলে বিএসএফ ঘাঁটি। এটাই বাংলাদেশের শেষ সীমানা প্রাচীর। বড় বড় পাথর আর স্বচ্ছ জলগুলো বেয়ে আসছে এইদিকে।